প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। আমার সকল প্রিয় শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের ৩৪২ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকছে দুটো ঘটনা। প্রথম ঘটনা যিনি পাঠিয়েছেন তার নাম অমিত দুবে। অমিত আমাদেরকে এর আগেও ঘটনা পাঠিয়েছে আমাদের এই প্রেতপক্ষ চ্যানেলে। আর দ্বিতীয় যে ঘটনাটা তোমাদেরকে পড়ে শোনাবো সেটা কেউই পাঠায়নি। ব্যাপারটা একটা সত্যি ঘটনা যেটা আমি তোমাদেরকে বলবো কলকাতার ন্যাশনাল লাইব্রেরিকে কেন্দ্র করে। তবে ঘটনাটা যে কি সেটা একটু সারপ্রাইজ থাক। বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের ৩৪২ নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। হ্যালো রাজদা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ বাড়িতে ভৌতিক ঘটনা নিয়ে গল্প করতে করতে একটা আমারই সাথে ঘটে যাওয়া একটা রিয়েল ইনসিডেন্টের কথা মনে পড়ে যায়। ভাবলাম তোমাকে পাঠিয়েই দিই, তাই এই ঘটনা তোমাকে শেয়ার করছি। ঘটনার সময়কাল ২০১০ সাল। আমি তখন উড়িষ্যারই এক ছোট্ট শহরে কলকাতারই এক প্রাইভেট কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম। জায়গাটার নাম গোপন রাখছি বিশেষ কিছু কারণে। আমরা ওখান থেকে অ্যালুমিনিয়াম সারা ভারতবর্ষে সরবরাহ করতাম। এই কারণে প্রচুর ট্রান্সপোর্টের ইউনিয়নের লোকেদের সাথে জানাশোনা হয়ে গিয়েছিল। ইউনিয়নের অনেক মেম্বাররা যাদের নাকি নিজেদের ট্রাকও ছিল, ওদের গাড়ি করে আমাদের মাল যেত। ওই ইউনিয়নেরই একজন ছিলেন যাকে আমরা পান্ডা বাবু বলে ডাকতাম। ওনার নিজেরই ৪-৫টা ট্রাক ছিল। তো একদিন আমাদের অনেক অর্ডার যাবে, আর সেই দিন প্রায় ১৫-২০ গাড়ি মাল বার হওয়ার ছিল। লাইন দিয়ে ট্রাক দাঁড়িয়ে রয়েছে আর মাল লোডিং হচ্ছে। এক এক করে গাড়িও বেরোচ্ছে। তখন অনেক রাত, প্রায় ১১টা। আমরা একটু ব্রেক নিয়ে খেতে বসি। সেখানে উপস্থিত ছিলাম আমি, আমাদের সুপারভাইজার মহেশজি আর পান্ডা বাবু আর ওনার অ্যাসিস্ট্যান্ট। খেতে খেতে হঠাৎ শুরু হলো আত্মা ভূত এইসব নিয়ে কথা, কিন্তু তার সূত্রপাতটা যে কি করে হলো সেটা মনে পড়ছে না। তখনই জানতে পারি যে ওই পান্ডা বাবু নাকি তন্ত্র চর্চাও করেন। এবার মহেশজি ওইসব অতটাও বিশ্বাস করতেন না, তাই বলতে লাগলেন, ধ্যাৎ এইসব বুজরুকি, আপনি থামেন তো পান্ডাজি, এসব আবার কিছু হয় নাকি? ভূত থাকলে আমি এতদিনে দেখতেই পেতাম। তখন এই পান্ডা বাবু বললেন, ঠিক আছে, আজ থেকে ৪ দিন পর অমাবস্যা, আমি শ্মশান ক্রিয়া করতে যাব। চলো তোমরা দুজন আমার সাথে, সামনে থেকে দেখে বিশ্বাস করবেন। এই বলতে মহেশজি এক পায়ে রাজি হয়ে যান, কিন্তু আমি বারণ করে দিই। এমনিতেই শীতের রাত, তার উপর আবার শ্মশানে গিয়ে কাজ নেই। তবে মহেশজি গিয়েছিলেন, আর ঘুরে এসে পরের দিন তার অভিজ্ঞতার কথা আমাকে বলেছিলেন। আর সেটাই হচ্ছে আজকের মূল ঘটনা। এরপর থেকে ঘটনা মহেশজির জবানিতেই শুরু করছি। রাত ৯:৩০ নাগাদ আমাকে পান্ডাবাবু বাড়িতে পিক আপ করতে আসলেন। সাথে ওনার সেই অ্যাসিস্ট্যান্টও ছিল। গাড়িতে দেখলাম অনেক পুজোর সরঞ্জাম রাখা, আর তার অ্যাসিস্ট্যান্টের কোলে একটা জ্যান্ত কালো মোরগ। ৪৫ মিনিট মতো লাগলো। রাত ঠিক ১১টা নাগাদ আমরা শ্মশানের গেটের সামনে এসে পৌঁছালাম। অমাবস্যা বলে পুরো অন্ধকার। শ্মশানের গেটের কাছে গাড়ি রেখে সব জিনিসপত্র নিয়ে আমরা শ্মশান ঘাটের দিকে এগিয়ে চললাম। পান্ডাবাবু আমাকে বললেন, আপনি ১ মিনিট দাঁড়ান, আমি ড্রেসটা পাল্টে নিই। শ্মশানে যাওয়ার আগে পান্ডাবাবু তার জামা কাপড় পাল্টে নিলেন। কালো ধুতি, কালো পাঞ্জাবি, গলায় রুদ্রাক্ষের মালা। ইতিমধ্যে তার অ্যাসিস্ট্যান্ট শ্মশানের ভেতরে গিয়ে তার যজ্ঞের জায়গা তৈরি করতে লাগলো। তারপর সে গাড়িতে এসে চুপ করে বসে গেল। আমি আর পান্ডাজি সেই জায়গাটাতে এগিয়ে গেলাম যেখানে উনি আত্মা নামানোর প্রক্রিয়া করবেন। ওখানে সব জিনিস রাখা, আর সেই কালো মোরগটাকেও সেখানেই রাখা হয়েছে। তার উপরে একটা ঝুড়ি চাপা দিয়ে তার উপর একটা আদলা ইট দেওয়া রয়েছে, যাতে কিনা সেই মোরগটা পালিয়ে না যেতে পারে। শীতের রাতে শুনতে পাচ্ছি সেই মোরগটা কক
কক করে আওয়াজ করছে। পান্ডাবাবু নিজের পুজো বিধি আরম্ভ করলেন। প্রথমে তিনি একটি বোতল থেকে জল ছড়াতে ছড়াতে মন্ত্র পড়তে লাগলেন। তারপর সাদা চূর্ণাকৃতি কিছু একটা জিনিস দিয়ে একটা বৃত্ত টানলেন। তারপর আবার একেবারে মাপ করে সেই সাদা বৃত্তের ওপর লাল সিঁদুর দিয়ে বৃত্ত করলেন। তারপর দুটো আসন পাতলেন আর আমায় বললেন, বসুন, আর যতক্ষণ আমি বলবো না এই বৃত্তর বাইরে একদম বেরোবেন না। আমি ওই বৃত্তের ভেতর, পান্ডাবাবু একটু আগে এবং আমি ওনার ডান দিকে একটু পেছনে বসে রয়েছি। পান্ডাবাবু নানান রকম প্রক্রিয়া করতে লাগলেন। তারপর তার ব্যাগ থেকে মন্ত্রপুত চূর্ণ বার করে একটা অদ্ভুত মূর্তি মতো বানালেন তার সামনে। তারপর পুজো শুরু করলেন। আমার ততক্ষণ পর্যন্ত ভয়ের কিছুই লাগেনি। পুজো চলছে, পান্ডাবাবু জোরে জোরে মন্ত্র উচ্চারণ করে যাচ্ছেন। একটা সময় আসার পর উনি নিজের সাথে আনা আরো বেশ কিছু জিনিস নিয়ে যজ্ঞের আগুনের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে দিতে লাগলেন। তিনি সেই সামগ্রী দিচ্ছেন আর আগুনটা আরো উঁচু হয়ে জ্বলছে। চারিদিকে তখন থমথমে আবহাওয়া। এমনিতেই শীতকাল, ফাঁকা মাঠে বসে বেশ শীত লাগছে। তারপর হঠাৎ পান্ডাজি নিজের ব্যাগের ভেতর থেকে একটা লিকারের বটল বার করলেন। সেই বোতল থেকে মদ যজ্ঞের বেদির সামনে ফেলতে লাগলেন আর কিছুটা নিজেও ঢকঢক করে পান করে নিলেন। তার কিছুক্ষণ পর ওই কালো মোড়কটাকে তিনি ঝুড়ির নিচ থেকে বার করেন। আবার কিছু মন্ত্র, তারপর সেই মোড়কটার মাথায় সিঁদুর লাগিয়ে দেন আর তারপর তিনি দাঁড়িয়ে পড়েন। আমি চুপচাপ বসে আছি, কেননা আমাকে পান্ডাবাবু সেরকমটাই বলেছেন। আগেই বললাম, পান্ডাবাবু দাঁড়িয়ে পড়েছিলেন আর তিনি সামনের দিকে তাকিয়ে বললেন, এই নে প্রসাদ নিয়ে যা। কোথায় কোথায়? এইবার আমার একটু ভয় হলো। উনি কাকে বলছেন এই কথা, কাকে ডাকছেন? তারপর তিনি সেই মোড়কটাকে বৃত্তের বাইরে ছেড়ে দিলেন। মোড়কটা ছাড়া পেয়ে জোরে দৌড়াতে আরম্ভ করলো, কিন্তু সেই মোড়কটা খুব বেশি দূর যেতে পারল না। আমি পরিষ্কার দেখলাম সেই মোড়কটাকে কেউ যেন আষ্টে পিষ্টে ধরলো আর তারপর তার ঘাড়টাকে মটকে দিল। কালো মোড়কটা একবার শূন্যে উঠে ঘাড় মটকে গিয়ে আবার মাটিতে আছড়ে পড়ল। কিন্তু কে এই কাজ করলো আমি তো কাউকেই দেখতে পেলাম না। কি করে একটা জ্যান্ত মোড়কের ঘাড় মটকে গেল? এই দেখে আমার অবস্থা খারাপ, কিন্তু আমি চুপচাপ বসে থাকলাম। এই ঘটনার পরেও পান্ডাবাবু আরো 15 মিনিট পুজো করেন। তারপর আমাকে বলেন, চলুন মহেশজি, কাজ হয়ে গেছে। সেই মোড়কটা ঘাড় মটকানো অবস্থাতে যজ্ঞস্থানের কিছুটা আগেই পড়ে রয়েছে আর পান্ডাবাবু সেই মদের বোতলটাও ওখানেই ছেড়ে দেন। তখন রাত প্রায় 2টো বাজে। বাড়িতে যখন ঢুকলাম তখন প্রায় রাত 3:15। আমি সারা রাত ঘুমোতে পারিনি। সারা রাস্তায় একটা কথাও মুখ থেকে বেরোয়নি। কিছুতেই কিছু মেলাতে পারছিলাম না। বাড়িতে ছাড়ার সময় পান্ডাবাবু আমাকে বলেছিলেন, কি মহেশজি, বিশ্বাস হলো এবার? আর তিনি মুচকি হেসে চলে গিয়েছিলেন। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম। ঘটনা শুনেই আমরা তো বুঝতেই পারছি এটা একেবারে রিয়েলিস্টিক একটা ঘটনা। আমি প্রেক্ষাপটটা একটু দেখতেই পাচ্ছিলাম আমার এই ঘটনা পড়ার সময়। এরকম একটা শীতের রাত, শ্মশানে বসে রয়েছে, পুজো হচ্ছে, তারপর সেই মোড়কটাকে কে কিভাবে কেন মারলো সেটা পুরোপুরি রহস্যই রয়ে গেল। তবে পান্ডাবাবু কোনো না কোনো অপশক্তিকে তিনি হয়তো বশ করেছিলেন এবং এরকমই কিছু উপঢৌকন দিয়ে তাকে তার হাতে রাখতেন। এরকম ঘটনা তো আমরা আগেও শুনেছি। তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা।
হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে হ্যাঁ, ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও, কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। এটা একটা সত্যি ঘটনা, কলকাতার ন্যাশনাল লাইব্রেরিকে কেন্দ্র করে। তোমরা যদি গুগলে মোস্ট হন্টেড প্লেসেস ইন কলকাতা সার্চ করো, ন্যাশনাল লাইব্রেরির কথা কিন্তু তোমরা অবশ্যই পাবে। যে ঘটনাটার কথা তোমাদেরকে আজকে বলবো, সেই ঘটনাটা হয়তো তোমরা অনেকেই শুনেছ, অনেকে আবার শোনোনি। কে কে শুনেছ আগে আর কে কে শোনোনি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের আগের এপিসোডে বর্লি চার্চ আর নানের ঘটনাটা তোমাদেরকে যে শুনিয়েছিলাম, সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। তাহলে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 342 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। 2024 সালে কলকাতা পুলিশের একটা অদ্ভুত খবর সবার সামনে এসেছিল। খবরটা ঘিরে তৈরি হয়েছিল এক ভৌতিক কাহিনী, যা শুনে মানুষের রাতের ঘুম উড়ে যায়। ঘটনাস্থল কলকাতার ন্যাশনাল লাইব্রেরি, শহরের অন্যতম ঐতিহাসিক জায়গা। অনেক ইউটিউব চ্যানেলেও এই ঘটনা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু এর পেছনে এমন কিছু অজানা তথ্য আছে যা আরো ভয়ঙ্কর আর যা খুব কম মানুষই জানে। এই ন্যাশনাল লাইব্রেরি ব্রিটিশরা তৈরি করেছিল, কিন্তু স্বাধীনতার পর এটি ভারতের হাতে আসে। আর সেই সময় থেকেই এখানে কিছু অদ্ভুত দুর্ঘটনা ঘটে, যাদের রেশ আজও মানুষ ভুলতে পারেনি। কয়েক দশক আগে এই লাইব্রেরিতে একজন নতুন প্রহরী যোগ দিয়েছিলেন, নাম বীর বাহাদুর। তিনি এক অভিজ্ঞ নিরাপত্তারক্ষী, বহু বছর ধরে নাইট ডিউটি করেছে। প্রথম দিনেই তাকে জানানো হয় রাতের শিফটেই তাকে কাজ করতে হবে, কারণ দিনে এখানে ছাত্র ছাত্রীরা আসে, কিন্তু রাতে শুধু প্রহরীরাই থাকে। সহকর্মীরা তাকে সাবধান করে দেয় পশ্চিম দিকের ওয়েস্ট লন বলে যে অংশটা আছে, সেখানে যেন সে না যায়, কারণ 1769 সালে এখানে ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস আর তার প্রতিদ্বন্দ্বী ফিলিপ ফ্রান্সিসের একটা দ্বন্দ্বযুদ্ধ হয়েছিল। ডুয়েল যাকে বলে আর কি। গুলিবিদ্ধ হয়ে ফিলিপ সেখান থেকে পালাতে গিয়েও প্রচুর রক্তক্ষরণের কারণে তিনি মারা যান। কথিত আছে প্রতিটি অমাবস্যার রাতে তার আত্মা লাইব্রেরির ওই অংশে ঘোরাফেরা করে, কেননা ফিলিপ ফ্রান্সিস যেই রাতে মারা গিয়েছিলেন সেটাও নাকি ছিল এক অমাবস্যার রাত। বীর বাহাদুর এইসব কাহিনী কুসংস্কার বলে উড়িয়ে দেয়। একদিন রাতে বীর বাহাদুর ডিউটিতে বসে রেডিও চালিয়েছে। হঠাৎ রেডিওর শব্দ এলোমেলো হতে লাগলো, সিগন্যাল ধরছিলই না। সে ভেতরের করিডোর ধরে হাঁটতে হাঁটতে অন্য প্রান্তে চলে যায়। বেশ কিছুটা গিয়ে সে এমন একটা জিনিস দেখতে পায়, যেটা দেখে তার রেডিওটা হাত থেকে পড়ে যায়। যেই প্রান্তে সে চলে এসেছে সেখানে একটা লম্বা দেওয়াল, আর সেই দেওয়ালে বড় হরফে লেখা আছে ওয়েস্ট লন। সে হাঁটতে হাঁটতে ওয়েস্ট লনের দিকে চলে এসেছে। তখনই তার মনে পড়ল আজ অমাবস্যা। ঠিক সেই মুহূর্তে রেডিও বন্ধ হয়ে গেল, অথচ তার ভেতর থেকে একটা ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো, আজ আমার দিন। হন্তদন্ত হয়ে বীর বাহাদুর সেখান থেকে দৌড়ে পালাতে উদ্যত হয়, কিন্তু বাইরের দিকে আসতেই সে লক্ষ্য করে রাতের অন্ধকারে একটা পুরনো পালকি। তার কি মাথা খারাপ হয়ে গেল? সে এসব কি দেখছে? বীর বাহাদুর ভেতরে উকি দিতেই সেই পালকির ভেতর থেকে এক রক্তাক্ত হাত বেরিয়ে আসে। পালকির ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় এক মৃতদেহ। আতঙ্কে বীর বাহাদুর দৌড়ে লাইব্রেরির ভেতরে ফিরে যায়, কিন্তু সেখানেই শোনা যায় করিডোরের এক ঘর থেকে কান্না আর চিৎকারের শব্দ। ভেতরে ঢুকে সে দেখে ঘরটার মধ্যে চেয়ার টেবিল, কিন্তু সেই ঘরের কোণে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট ছেলে। ছেলেটা কাঁদছিল আর সে জানায় সে পড়াশোনা করছিল। হঠাৎ এক অদ্ভুত আধমরা নারী এসে তার বই খাতাগুলো গুছিয়ে দিতে থাকে।
তার মুখে গো গো করা অমানবিক শব্দ। সে দরজা খুলে পালাতে পারেনি, তাই ভয় টেবিলের নিচে লুকিয়েছিল। সেই নারী মূর্তি টেবিলের তলায় ঝুঁকে তাকে এক শয়তানি হাসি দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। বীর বাহাদুর এইসব কথা শুনে ছেলেটিকে শান্ত করে আর সেই ঘর থেকে বের করে আনে। বীর বাহাদুর এরপর নিজের সহকর্মীদের জিজ্ঞাসা করে, আরে এসব কি ঘটনা ঘটছে? সহকর্মীরা জানায়, এখানে শুধু ফিলিপ ফ্রান্সিসের আত্মাই নয়, লেডি মেটক্যাফের আত্মাও ঘোরাফেরা করে। তিনি ছিলেন এই লাইব্রেরির বাসিন্দা। জীবিত অবস্থায় তিনি খুব পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করতেন। মৃত্যুর পরও নাকি তার আত্মা জিনিসপত্র গুছিয়ে রাখে, আর কেউ সেটা অগোছালো করলে তাকে ভয়ঙ্করভাবে শাস্তি দেয়, ভয় দেখায়। এই তো ছিল ভৌতিক ঘটনা। 2010 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI যখন লাইব্রেরি সংস্কারের কাজ শুরু করে, তখন র্যাডার স্ক্যানে ভূপৃষ্ঠের নিচে একটা রহস্যময় ঘর খুঁজে পায় তারা। প্রায় 1000 স্কোয়ার ফুটের সেই ঘরে না ছিল জানলা, না ছিল দরজা, না কোনো প্রবেশ পথ। পুরোপুরি সিল করা সেই ঘর। তবে এই ঘর তৈরি হয়েছিল কার জন্যে? সেখানে কি কোনো আত্মা বা অশুভ শক্তিকে বন্দী করে রাখা হয়েছিল? প্রশ্নের উত্তর আজও অজানা। কলকাতার ন্যাশনাল লাইব্রেরি দেখতে বাইরে থেকে যেমন শান্ত, ভেতরটা আদপেও তেমন নয়। এর ইতিহাসে জড়িয়ে আছে মৃত্যু, রহস্য আর ভৌতিক ঘটনা। সবাই তো ইতিহাস জানে না, জানলে বোঝা যেত কেউ বা কারা হয়তো সেখানে এখনো অপেক্ষা করে আছে, মুক্তির অপেক্ষায় বা অন্য কোনো অভিপ্রায়। আশা করি তোমাদের এই ঘটনাটা ভালো লেগেছে। যারা যারা জানতে এই ঘটনাটা তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা এই প্রথম জানলে তারাও জানাতে ভুলবে না। তবে এটা ঠিক, তোমরা যদি গুগল সার্চ করো আলিপুর চিড়িয়াখানার কাছে এই ন্যাশনাল লাইব্রেরির কথা, তোমরা একেবারে প্রথম সারিতে পাবে। এবং এটাও জানতে পারবে যে সেই ন্যাশনাল লাইব্রেরিতে সারা পৃথিবীর দুষ্প্রাপ্য, দুর্মূল্য, দুর্লভ সব বইয়ের সংগ্রহের পাশাপাশি আছে রহস্যময় ভৌতিক কাণ্ড কারখানাও। অনেকে বলেছে লেডি মেটক্যাফ সেখানে এখনো ঘুরে বেড়ায়। এমনকি দিনের বেলাতেও কেউ যদি বই নিয়ে সেটা পড়ার পর ঠিক মতো শেলফে বা তাকে তুলে না রাখে, তাহলে তার ঘাড়ের কাছে এসে কেউ ফুঁস ফুঁস আওয়াজ করে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা। তবে কলকাতায় এরকম ভৌতিক জায়গার কিন্তু অভাব নেই। হেস্টিংস হাউস, পার্ক স্ট্রিট গোরস্থান, রয়্যাল টার্ফ ক্লাব, এমনকি হাওড়া ব্রিজ, রাইটার্স বিল্ডিং আর রবীন্দ্র সরোবর মেট্রোর কথা তো সকলেই জানে। তার উপর আছে উইপ্রো অফিস, পুতুল বাড়ি, যেই বাড়িতে আমি নিজেও গেছি, নিমতলা ঘাট, শ্মশান, খিদিরপুর ডক, আর এরকম আরো নানাবিধ জায়গা রয়েছে যেটা সকলে আজও ভৌতিক বলে দাবি করে। তাহলে চলে এসেছি আজকের এপিসোডের একেবারে শেষে। চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে তন্ময় মণ্ডল, টুম্পা সহদেব, আদি বামিম, সুদেশনা সিনহা রয়, অজন্তা হোড় লিখেছে অসাধারণ অসাধারণ ঘটনা, দুটোই ভীষণ ভালো লাগলো শুনে। প্রেতপক্ষ চ্যানেলের ঘটনা শোনার জন্য অপেক্ষা করে থাকি, কখন ঘটনা আসবে, খুব ভালো লাগে সব ঘটনা শুনতে। কমেন্ট করেছে সঙ্গীতা দেবনাথ, লিখেছে উফ দাদা, স্পাইন চিলিং ঘটনা, দারুণ দারুণ, বাংলাদেশের হাইওয়ের ঘটনাটা দারুণ লাগলো। কমেন্ট করেছে নন্দিতা পাল, লিখেছে হ্যালো রাজ বাবু, আমি কোন্নগর থেকে শুনছি, দুটো ঘটনাই খুব ভালো আর খুব ভয়ের ছিল, আপনার গলায় অসাধারণ লাগে শুনতে। কমেন্ট করেছে শ্যাডো ওয়ারিয়ার শেখর দত্ত, অনির্বাণ বিশ্বাস। রাজ শ লিখেছে রাজদা, আমি মামুনি শ, অনেকদিন পর কমেন্ট করলাম, দুটো ঘটনাই ভালো লেগেছে। কমেন্ট করেছে সুজিত দাস, গীতা গোস্বামী, সমীর সরকার আর স্বপ্না বাজল। এই সব কটা কমেন্টই এসছে বাংলাদেশের ভৌতিক মহাসড়কে অতৃপ্ত প্রেতাত্মার উপদ্রবের ঘটনা প্রেতপক্ষের 340 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।
something moving around and making noise in one of our sheds. I'm not really sure what to expect. I'm gonna go check it out. Record it because I've heard a couple of bangs now. The last one was quite violent and it came from upstairs and it sounded like a door being shut. No, you don't believe me when I'm here. Oh, half and lights on. No, and our door was shut, look. So, yeah. What's that doing on the wall? All right. Oscar? Oscar? Are you in here? Is that you? Oscar? Whoa. Whoa, 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 whoa. Off me. Whoa! You? What the f? Oscar? Whoa. Mate. Hello? Oh, this is horrible. Oh, sweaty. Yeah, you can't
get anything in here anyway. As you know, there's so much crap in there. This is just shit. Девятнадцатое октября, 2 часа ночи. Вот такое веселье у нас почти каждую ночь. Море удовольствия. Ого, тихо, ша. Ух ты, блокнотик упал.